আজ সৌর খুব বাজেভাবে কথা বলল আমার সাথে, খুব খুব বাজেভাবে। আমাদের বিবাহিত 6 বছরের জীবনে কোনো দিন এমন ব্যবহার করেনি। খুব শান্ত আর ঠান্ডা মাথার মানুষ সৌর। আমি ওকে কোনো দোষ দিই না। আজ থেকে 4 মাস আগের সেই অভিশপ্ত রাত, সেই অ্যাক্সিডেন্ট, উফ, শেষ রক্ষা তো করতে পারলাম না। কেমন মা আমি যে নিজের একমাত্র সন্তানকে আগলে রাখতে পারলাম না। সেই রাতে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়ে ভেবেছিলাম ঈশ্বরের অসীম কৃপা আমাদের উপর, কিন্তু না, ভুল, সব ভুল। আমার তোজো আর ও চলে যাওয়ার পর থেকেই আমি যা দেখেছি, আমি যা অনুভব করছি, সৌর সেটা বুঝতে পারছে না। ও অনেক বুঝিয়েছে, ধৈর্য ধরেছে, কিন্তু ও তো মানুষ, ওর সহ্যেরও একটা সীমা আছে, বুঝি। তাই দোষ দিই না ওকে। আজও হাতে নাতে ধরে ফেলে আমাকে। কি করে জানবো যে আগে ভাগে ফিরে আসবে ও? ওড়নাটা ফ্যানে বেঁধে ফেলেছিলাম, অন্য প্রান্তটা শুধু গলায় জড়িয়ে নিলেই, কিন্তু হলো না। সৌর এসে পারে। সামনের দরজাটা ভুল করে খোলাই ছিল, তারপর আমার সাথে খুব খারাপ ভাবে কথা বলল। আমি আড়াল থেকে দেখেছি এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ মুছছে। ওর পেছনে গিয়ে দাঁড়াতেই আমাকে ছোট্ট বাচ্চার মতো আমার কাঁধে মুখ গুজে কেঁদে উঠল। তোজো আমাদের ছেড়ে যাওয়ার পর এই প্রথম কাঁদল সৌর। আজ থেকে 4 মাস আগে। সৌর, এখন আর এসব ছেলে খেলামি করিস না ভাই। এতটা রাস্তা একটা ড্রাইভার আনলে পারতিস তো। ধুর, রাখ তো অনি। আরে মাত্র তো 3.5 ঘন্টার পথ। ও 12টার আগে পৌঁছে যাব। জায়গাটার নাম ভোজের হাটের চুরিশ্বর গ্রাম। সৌরর বন্ধু অনি একটা বাগান বাড়ি কিনে ফেলে হঠাৎ করে, আমাদের ডাকে হাউস ওয়ার্মিং পার্টিতে। আসলে অনি আর সৌর বন্ধু কম আর ভাই বেশি। ওদের সবকিছুই হঠাৎ ঠিক হয়। আমি আর রেশমি, মানে অনির ওয়াইফ, এদের দুজনের এই স্বভাবের সাথে মানিয়ে নিয়েছি। ভালোই লাগে। ওখান থেকে বেরোতে বেরোতে রাত 9টা বেজে গেল। হিসেব মতো 12:30টার মধ্যেই ঢুকে যাব, কিন্তু বিধি বাম। গ্রামের সীমা পার হয়ে হাইওয়েতে বড় জোর 10 মিনিট গেছি, হঠাৎ বিকট শব্দ। কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। তোজো ঘুমোচ্ছিল আমার কোলে, জেগে উঠে আমাকে জড়িয়ে ধরে। গাড়িটা অন্ধকার ফাঁকা রাস্তায় সাপের ভঙ্গিমায় তীব্র গতিতে পিছলে যাচ্ছে বুঝতে পারছি। ঘটনার আকস্মিকতায় সৌরর মতো পাকা হাতের ড্রাইভারও হকচকিয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করছে গাড়িটাকে বাগে আনার। গাড়ি চূড়ান্তভাবে বাম ও ডান দিকে হেলে যাচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। সৌর চেঁচিয়ে বলল, মিঠি, তোমরা শক্ত করে ধরে বসো। মুহূর্তের মধ্যে কি হলো বুঝলাম না। বিভৎস শব্দ আর তীব্র ঝাঁকুনি। আমি তোজোকে বুকের মধ্যে জাপটে ধরেছিলাম, তাই ওর তেমন কোনো চোট লাগেনি। আমার মাথাটা সামনের সিটের ব্যাক রেস্টে ঠুকেছে। কুশনের কারণে কেটে যায়নি, তবে এত জোরে আঘাত লেগেছে যেন মনে হলো মাথার ভেতরটা ঝনঝন করে উঠল। বেশ কয়েক সেকেন্ড লেগে গেল ধাতস্থ হয়ে পুরো বিষয়টা বুঝতে। বুঝলাম কোথাও একটা ধাক্কা খেয়ে গাড়িটা অবশেষে থেমেছে। তোজো কোঁকিয়ে কেঁদে উঠেছে। সৌরর মাথাটা স্টিয়ারিংয়ে ঠুকে বেশ কিছুটা কেটেছে। মিঠি, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, তুমি? ওই একটু লেগেছে, বাট তেমন কিছু নয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো, গাড়ি থেকে নামো তাড়াতাড়ি। নেমে দেখলাম হাইওয়ের এক শুনশান জায়গায় গাড়িটা থেমেছে। পাশের একটা গাছের গুঁড়ি যে আটকেছে। নতুন টায়ার
হঠাৎ বাস্ট করলো কি করে? সৌর, কি করব? অনিদের ফোন করি। ওরা আসবে কি করে? ওদের তো গাড়ি নেই, আর এই অজ গ্রামে এত রাতে গাড়ি পাবে কি করে? হঠাৎই একটি গাড়ি আমাদের উল্টো দিকে এসে থামে। কি হয়েছে, কোনো হেল্প লাগবে কি না ইত্যাদি জিজ্ঞেস করেন সেই গাড়িতে থাকা দম্পতি। ওনারা হয়তো স্থানীয় থানায় ফোন করতে যান, কিন্তু তার আগেই একটি পুলিশের জিপ এসে থামে আমাদের সামনে। নেমে আসেন এক ইন্সপেক্টর। নমস্কার, আমি সেন। আপনাদেরও কি অ্যাক্সিডেন্ট? সৌর মুখ খোলার আগেই ওই গাড়ির ভদ্রলোক নেমে আসেন। বুঝলাম উনি সেনকে চেনেন। আর ইন্সপেক্টর, আপনি এসে পড়েছেন, তা ভালোই হয়েছে। আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম পুলিশ স্টেশনে। মিস্টার রায়, আপনি এদের চেনেন? আর না, আমার ওয়াইফের মা খুব অসুস্থ, তাই খবর পেয়ে যাচ্ছিলাম আর কি। হঠাৎ রাস্তায় এনাদের দেখে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আসুন, আর দেরি করাবো না, কেমন? রায় দম্পতি নমস্কার জানিয়ে চলে গেলেন। ইন্সপেক্টর সেন বললেন, আপনাদের গাড়ির যে অবস্থা, আমাদের লোক এটার ব্যবস্থা কাল করবে, কেমন? আপনারা এক কাজ করুন, আপনারা আমাদের স্টেশনে চলুন, আগে ফার্স্ট এডের ব্যবস্থা করি, তারপর আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। গাড়ির কাগজপত্রগুলো সাথে নিয়ে নিন। আমরা যেদিকে যাচ্ছিলাম পুলিশ স্টেশনটা তার বিপরীতে। জিপটি কিছু দূর যাওয়ার পর দেখলাম সামনে একটা জটলা। আসার সময় দেখিনি তো। ইন্সপেক্টর মুখ বাড়িয়ে চেঁচিয়ে বললেন, দাসবাবু, দুটো বডি পাঠিয়েছেন তো? আর রাস্তা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। দেখবেন আর যেন অ্যাক্সিডেন্ট না হয়। ওই পেরেকগুলোর জন্য এক রাত পর পর দুটো হলো, কি যে অবস্থা। দাস আমাদের দিকে নজর ঘোরালো। স্যার, এনাদেরও কি একই কেস? হ্যাঁ, আমি এনাদের সাথেই যাচ্ছি, আপনি এদিকটা একটু দেখে নিন। থানায় এসে সৌর ফার্স্ট এড আর বেসিক ফর্মালিটিসগুলো পূরণ করার পর সেন বললেন, উফ, আর বলবেন না মশাই, বলবেন না। কোনো এক ট্রাক পেরেক বা পিন জাতীয় কিছু নিয়ে যাচ্ছিল, ঠিক করে বাঁধেনি হয়তো, তারই কোনো একটা বাক্স থেকে বেশ কিছু পেরেক রাস্তায় ছড়িয়ে যায়। আপনাদের ভাগ্য ভালো, বা আপনার হাত খুব সেট, তাই যা হোক করে সামনে নিয়েছেন। কিন্তু আপনাদের পরপরই এক দম্পতি বাইকে আসছিল, সামলাতে পারলেন না, একেবারে যাচ্ছে তাই অবস্থা মশাই, পুরো মাথা ফেটে খিলু ফিলু। অসহ্য লাগছিল ওনার বর্ণনা। তোজোকে নিয়ে উঠে বাইরে বেরিয়ে এলাম একটু ফ্রেশ হাওয়াতে। তোজো আবার ঘুমিয়ে পড়েছে। বারান্দাতে নামতে গিয়ে কিসে একটা হোঁচট খেলাম। খুব কম পাওয়ারের আলো জ্বলছিল, ভালো বুঝলাম না, একটা কালো প্লাস্টিকের পোটলা টাইপের। ভালো করে লক্ষ্য করতেই মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো। প্লাস্টিকে জড়ানো একটা দেহ। আমার পায়ে বেঁধে প্লাস্টিক কিছুটা সরে গেছে, বেরিয়ে পড়েছে কুনুই থেকে উল্টো দিকে বেঁকে ভেঙে যাওয়া রক্তাক্ত চুরি পড়া হাত। আর মাথার দিকের প্লাস্টিক একটু ফাঁক হয়ে দৃশ্যমান হয়েছে তার থ্যাতলানো কালচে আর হলুদ রঙের প্রলেপ মাখা মুখটা, যার অর্ধেকটা অংশ জাস্ট নেই। সেনের কথা কানে বাজলো, গিলু ফিলু বেরিয়ে বাকি মুখটা অক্ষত, চোখটা খোলা, আর সেই চোখে যেন শেষ মুহূর্তের বিভীষিকা এখনো স্পষ্ট। উফ, কি বিভৎস! আমার চিৎকারে সেন আর সৌর ছুটে এসেছে একসাথে, সাথে এক কনস্টেবলও। সেন তাকে ধমকে বললেন, এই এই এখানে বডি রেখেছো কেন? এটা রাখার জায়গা? ঠিক করে বাঁধো আর এক্ষুনি সরাও। ম্যাডাম, আপনি ভেতরে আসুন। আমরা কি এবার রওনা দিতে পারি? হ্যাঁ ম্যাডাম, আমাদের গাড়ি আপনাদের পৌঁছে দেবে। গাড়ির ব্যবস্থা হতে একটু সময় লাগবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা আছি। বাড়ি ফিরলাম তখন ভোর হতে চলেছে। সৌর চেঞ্জ করে তোজোকে নিয়ে নিজের সাথে ঘুমোতে নিয়ে গেল। তোজো একা ঘুমোয়, বরাবরের অভ্যেস, তবে আজ আমাদের ঘরেই থাক। আমি স্নানে গেলাম। কি এক অস্বস্তি গায়ে জড়িয়ে আছে। ভিজে চুল আঙ্গুলে জড়ালে যে বিরক্তি লাগে, অথবা স্যাঁতস্যাঁতে মোজায় পা গলালে যে বিরক্তি মনে জড়ায়, তেমন একটা কিছু। ঘেন্না, বিরক্তি, অস্বস্তি, আর সাথে কিছুটা ভয়ও। চোখের সামনে থেকে
সে কালচে হলুদ ঘিলু মাখা আধখানা মুখটা কিছুতেই সরছে না, গা গুলিয়ে উঠল, যেন একটা আষ্টে গন্ধ চারদিকে। একটু কফি খেলে হয়তো ফ্রেশ লাগবে, বানালাম, কিন্তু সেই আষ্টে গন্ধটা। না, ঘুম দরকার, একটু ঘুম। 2টো ট্যাবলেট খেয়ে চোখ বুঝলাম। পরের দিন সবারই উঠতে দেরি হলো, আমার একটু বেশি। সকালের আলোতে সব পরিষ্কার লাগে, রাতের ভাবনাগুলো অর্থহীন মনে হয়। সৌর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ডেকে ওর আঘাতটা দেখিয়ে নিল। উনি বললেন চিন্তার তেমন কিছু নেই, কিছু ওষুধ আর একটা টিটেনাস নিতে বললেন। দুপুরের পর সেনের ফোন এলো গাড়ির বিষয়ে। অনেকে আমরা এসবের কিছুই জানাইনি। সৌর বিকেলে বেরিয়ে গেল গাড়ির জন্য। তোজো লিভিং রুমে বসে টিভিতে কার্টুন দেখছে, আমি ডিনার বানাচ্ছি। হঠাৎ ওর কথার শব্দ শুনলাম। বাইরে এসে দেখলাম ও দেওয়ালের সাথে কথা বলছে। মনে মনে হাসলাম, আবার ও সেই ইমাজিনারি বন্ধু ডোডোর সাথেই কথা বলছে হয়তো। প্রথমবার এমনটা দেখে ভয় পেয়ে ডক্টর কনসাল্ট করেছিলাম। তিনি বলেছিলেন এটা নর্মাল, এখনকার বাচ্চারা বড্ড একা, খেলার বন্ধু বা মাঠ নেই, তাই অনেকেই যারা একটু বেশি কল্পনাপ্রবণ তারা একটা ইমাজিনারি বন্ধু বানিয়ে নেয় মনে মনে। ভয়ের কিছু নেই, বড় হলে নিজেই ঠিক হয়ে যাবে। আমি আবার রান্নায় মন দিলাম। আমার বারবার চা বা কফি খাওয়ার অভ্যেস। রান্নার মাঝেই 1 কাপ বানিয়ে নিয়ে আয়েশ করে চুমুক দিতে গিয়ে দেখি আবার সেই গন্ধ, বিশ্রী আষ্টে গন্ধ। ফেলে দিলাম চাটা। এ আবার কি হচ্ছে? আরেকটা অদ্ভুত অনুভূতি, সবসময় কেউ যেন আমার দিকে নজর রাখছে। অনেক বোঝাচ্ছি মনকে এসব মনের ভুল, তবু শঙ্কার কাঁটাটা মন থেকে নামছেই না। সৌর ফিরল রাত 9টার পর। ওদিকে সব প্রবলেম সর্টেড। বলবো না করেও সৌরকে বললাম অস্বস্তির কথাটা। ও বলল, এসব মনের ভুল মিঠি, কাল অতটা মানসিক চাপের ফল, আর ডেড বডি দেখার জন্য কিছুটা। ওগুলো দেখতে তো আমরা আর অভ্যস্ত নই, তাই না? ওসব মাথা থেকে বের করে দাও। দেখলাম তোজো আমাদের কথাগুলো হা করে শুনছে, যেটা একেবারেই উচিত না, তাই আর কথা বাড়ালাম না। কিন্তু মনের কোণ থেকে একটা অনুভূতি উঠে আসছিল যে সব ঠিক নেই, একদম ঠিক নেই। আর আমি আমার ঈশ্বরের কাছে মিনতি করছিলাম আমার ধারণা যেন ভুল হয়। ঈশ্বর সেদিন অলক্ষ্যে হেসেছিলেন হয়তো। 1 মাস আগে তোজোর ঘর থেকে খিলখিল হাসির শব্দ পেয়ে একবার উঁকি দিতে গেলাম। এমনি খুব বাধ্য, ওকে আমি ঘরে বসে আঁকতে বলে এসেছি। আমি জানি ও আঁকবে, নয়তো খেলনাগুলো নিয়ে খেলবে। বাইরে একা ব্যালকনিতে যাওয়া বা টিভি দেখার বায়না করবে না। সত্যি বলতে কি, ওকে নিয়ে আমার কোনো সমস্যাই হয় না, সারাদিন একাই তো থাকি। তবে সৌর বাড়ি ফিরলেই তোজো বাবুর একটা ল্যাজ গজিয়ে যায়। ওর ঘরের দরজা তো খোলাই ছিল, বন্ধ হলো কি করে? এমনকি ডোর স্টপারটা শক্ত করে আটকে দিয়েছিলাম কিচেনে যাওয়ার আগে, যাতে অসাবধানে দরজা বন্ধ হয়ে লক না হয়ে যায়। কিন্তু দরজা বন্ধ হলো কি করে? তোজো ডোর স্টপার খুলে দরজা বন্ধ করবে? এটাও কোনোদিনও করবে না। তাহলে ভেতর থেকে এখনো তোজোর খিলখিল হাসির শব্দ শুনছি। আমি দরজাটা বেশ জোরে ঠেললাম, কিন্তু দরজাটা ভেতর থেকে লকড। তোজোর ঘরের 2টো দরজা, একটা এটা যেটা কিনা লিভিং রুমের দিকে, আরেকটা আমাদের ঘরে খোলে। লিভিং রুমটা বেশ বড়, পুরো ঘরটা পাক দিয়ে অপর প্রান্তে গিয়ে আমাদের রুমের দরজা। আমি আমাদের ঘরের দিকে যেতে থাকলাম, তখনও ঘরে ঢুকিনি, হঠাৎ তোজোর বিভৎস চিৎকার। মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দনটা যেন বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে ঘরে ঢুকেই ওর আর আমাদের ঘরের কানেক্টিং ডোরটার দিকে ছুটে গেলাম। আমি স্পষ্ট দেখলাম
তোজো ওর ঘরে খাটের ওপর বসে আছে, আর দরজাটা আপনি সজোরে দড়াম করে বন্ধ হয়ে গেল, যেন কেউ ওটা বন্ধ করে দিল। এক মুহূর্তের জন্য আমার যুক্তি বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। বাইরে এক বিন্দু হাওয়া নেই, আর পাখার হাওয়াতে ও দরজা বন্ধ হওয়া সম্ভব না। বুঝতে পারছিলাম না কি করব। ওদিকে তোজোর কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি দরজার ওপর জোরে করাঘাত করে নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। হঠাৎ কি মনে হতে ঠাকুর ঘর থেকে কিছুটা গঙ্গা জল এনে দরজার ওপর ছড়িয়ে দিই ঈশ্বরের নাম নিয়ে। ম্যাজিকের মতো দরজাটা আপনিই খুলে গেল। আমি ছুটে গিয়ে তোজোকে কোলে তুলে নিই। ও কেমন যেন একটা থম মেরে আছে। সৌর না ফেরা পর্যন্ত ওভাবেই ওকে আঁকড়ে বসেছিলাম সেদিন। সৌর ফেরার পর ওকে সব বললাম, ও বিশ্বাস করতেই চাইছিল না। আমি চোখে না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। সৌর ওকে ভুলিয়ে ভালিয়ে জিজ্ঞেস করলো, তোজো তোজো সন্ধেবেলা তুমি কার সাথে খেলছিলে বাবা? ডোডোর সাথে? না। তাহলে? নাম বলেনি ও। কেমন দেখতে বাবা? জানি না, মুখ নেই যে, দেখা যায় না। তোমার বন্ধুর মুখ নেই? না গো, তবে খুব ভালো গল্প বলে, মজার গল্প। তাহলে তুমি চেঁচিয়েছিলে কেন? ও আমাকে বলেছিল ওর সাথে যেতে, আমি যাব না বললাম। তখন ও বলল না গেলে ও আমাকে মেরে দেবে। কথাটা শোনার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। ডোডো তো তোমার বন্ধু ছিল, তাই না? এই বন্ধুটা কবে থেকে হলো? অনেক দিন আগে থেকে পাপা, ডোডো আর আসে না। সৌর শূন্য চোখে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারছি যা ঘটছে তা আমাদের মন মানতে চাইলেও আমাদের মাথা তাতে সায় দিচ্ছে না। অন্য কোনো যুক্তি সন্ধান করে যাচ্ছে মনে মনে, কিন্তু পাচ্ছে কই। সে রাতটা দু চোখের পাতা এক করতে পারলাম না আমরা। কি করব, কার কাছে যাব, কিছুই বুঝতে পারছি না। কোনো দিন কুসংস্কারকে মনে স্থান দিইনি, ঈশ্বরকে মেনেছি, কিন্তু এ কি বিড়ম্বনায় পড়লাম। পরের দিনটা স্বাভাবিক কেটে গেল। তার পরের দিন কালী মন্দিরে গিয়ে তোজোর নামে পুজো দিলাম। মনটা একটু শান্তি পেল। ভাবলাম সব ঠিক হয়ে যাবে। ভুল ভেবেছিলাম। ওই ঘটনার পর আরও 7 দিন কেটে গেছে। সব ঠিক আছে, শুধু তোজো একটু চুপচাপ হয়ে গেছে। কেমন যেন নিস্তেজ, মন খারাপ ভাব, কি যেন লুকোচ্ছে। ওকে আর একা ঘুমোতে দিই না, সব সময় আনন্দে ভুলিয়ে রাখছি, তবে ওই বিষয়ের কোনো কথা ওর সামনে উল্লেখ করছি না। সৌরও খুব উদ্বিগ্ন থাকে। মাম, ও মাম, ও আমাকে ডাকছে। ও মাম, মাম। ঘুম চোখ খুলে দেখি তোজো বিছানা থেকে কখন নেমে গেছে। ও খাটের পাশটাতে দাঁড়িয়ে আছে, মুখ কাঁচুমাচু করে। কি, তুমি নেমেছো কেন? টয়লেটে যাবে? আমাকে ডাকলে না কেন? না মাম, ও আমাকে ডেকে তুললো। কি? ও আঙ্গুল তুলে ওর ঘরের দিকে দেখালো। সৌর ততক্ষণে উঠে পড়েছে। ও অবাক হয়ে বলল, মিঠে, দরজা তো আমি বন্ধ করে দিয়েছিলাম, খুললো কে? আমি তো জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম। পাপা, ও নিজেই খুলেছে, আমাকে ডেকে বলল ওর সাথে যাবার সময় হয়েছে। আর কয়েকদিন পরেই আমি আতঙ্কে ওকে আঁকড়ে ধরি। পরের দিন সকালে উদ্ভ্রান্তের মতো সৌর কোথাও একটা বেরিয়ে যায়। রাতে যখন ফিরল তখন ওর চেহারা চেনাই যাচ্ছে না। কয়েক ঘন্টায় যেন কত বছর বয়স বেড়ে গেছে ওর। বলল ওর এক বন্ধুর পিসি আছেন, তিনি নাকি বিশেষ শক্তির অধিকারী, বাড়ি কৃষ্ণনগর। ও নাকি সেখানেই গিয়েছিল আজ। আমাকে কিছু জানায়নি আগে, পাছে আমি চিন্তা করি। আমি বললাম, মানে তান্ত্রিক? অবশেষে ওই ভণ্ড? না না মিঠি, শোনোই না,
উনি শিক্ষিত মহিলা, কলেজে পড়াতেন, এখন অবসরপ্রাপ্ত, প্যারাসাইকোলজি নিয়ে অনেক পড়াশুনো করেছেন। অদ্ভুত ক্ষমতা আছে ওনার। কোনো মানুষ বা বস্তুকে স্পর্শ করেই উনি সে সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। জন্মগত ক্ষমতা। তা বলে পুজো আর্চা, পাথর শেখর উনি বিশ্বাস করেন না। ও, মানে বিদেশি সিনেমার সাইকিকদের মতো তো, ক্রিস্টাল বল নিয়ে ভণ্ডামি করে, তাই তো? শোনো সৌরভ, আমার ছেলের সেফটির প্রসঙ্গ এটা, কোনো ছেলে খেলা নয়। মিঠে, তোজো তো আমারও। দেখলাম গলা ধরে আসছে ওর। বুঝলাম আমার এভাবে ওর সাথে কথা বলা উচিত হয়নি। শান্ত গলায় বললাম, কবে আসবেন? উনি বাড়ি থেকে খুব একটা বেরোন না, আমাদেরই যেতে হবে। কাল সকালে আমার ওই বন্ধু সৈকতে গাড়ি নিয়ে আসবে, তুমি তৈরি থেকো। কৃষ্ণনগর রাজবাড়ি বাম হাতে রেখে আরও বেশ কিছুটা এগিয়ে ডান দিকে রাস্তাটা বেঁকে গেছে। তারই শেষ প্রান্তে বাড়িটা, চিমছাম দোতলা বাড়ি। আমরা সৈকতের সাথে সোজা দোতলায় উঠে পড়লাম। বসার ঘরে গিয়ে বসলাম। সৈকত বাড়ির ভেতরে গেল, বেরিয়ে এলো সাথে এক প্রৌঢ়াকে নিয়ে। হালকা রঙের তাঁতের শাড়ি, চোখে চশমা আর মুখে এক প্রশান্তির ছাপ, তবে তাতে যেন এক মন খারাপের ভাব মাখানো। নাকি হয়তো আমি নিজের মনের ভাব সবার মুখের ওপর আরোপ করে ফেলছি। উনি আমাদের বললেন ওনার সাথে ওনার ঘরে যেতে। ঘরে ঢুকে খুব অবাক হলাম। ঘরে আসবাব প্রায় কিছুই নেই। একটা কাঠের ডিভান আর খান কয়েক কাঠের চেয়ার, একটা টেবিল, দুটো দেওয়াল জোড়া বুককেস। উনি আমার চোখের ঔৎসুক্যটা বোধহয় ধরতে পারলেন। যত বেশি বস্তু তত বেশি ফ্রিকিনেস। সব কিছুতেই তো কত স্পর্শ, কত ছোঁয়া থাকে, তাতে কাজের অসুবিধে। ধরো তোমার একজনকে দরকার, আর এসে হাজির হলো 10 জন, তাতে কি তোমার কাজের অসুবিধে হবে না? আলগোছে উত্তর দিলাম। তোমার মাথায় এখন অনেক সন্দেহ। আমি একটু অস্বস্তি বোধ করলাম। উনি হঠাৎ এগিয়ে এসে আমার কানের দুলটাতে হাত দিয়ে চোখ বুঝলেন। দেখলাম ওনার মুখের ভাব বদলে যাচ্ছে, ভ্রুজোড়া কুঁচকে যাচ্ছে। চোখ খুলে বললেন, দুলটা তোমার মায়ের দিয়েছিলেন তোমার বাবা বিবাহ বার্ষিকীতে, আর এটা কিনে আনার দিন তোমার বাবার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়। সেই থেকে তোমার মা আর কোনোদিন বিবাহ বার্ষিকীতে কোনো উপহার নিতেন না, কি তাই তো? আমি অবাক হয়ে যাই, এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ কি করে দিলেন? এই ঘটনা তো সৌরও জানে না। আপনি আমার ছেলেকে বাঁচান পিসিমণি। সৌরর আকুতি শুনে উনি বললেন, দেখো, কাউকে বাঁচিয়ে দেয়া বা মেরে ফেলার ক্ষমতা কারো থাকে না। হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, বিধিলিপি। আমাদের লাইফ গ্রাফ প্রিডেস্টিন্ড হয়, ঈশ্বরও তাকে বদলাতে পারে না। আর যারা বলেন যে তারা ভাগ্য ফিরিয়ে কপাল বদলে দেবেন, তারা মিথ্যে বলেন। কিন্তু অনেকেরই তো। না, কিছু হয় না। তুমি তো শিক্ষিত ছেলে সৌর, একবার ভেবে দেখো তো। তাহলে তারা লোকের ভাগ্য ফিরিয়ে টাকা রোজগার না করে নিজেদের ভাগ্যই তো ফেরাতে পারত, অমর হতেই পারত। কিন্তু পারে কি? আমি বললাম, তাহলে আগে আমি বিষয়টা দেখি। তোজো, এদিকে এসো তো দাদু ভাই। তোজো কিছুই বুঝতে পারছিল না, চুপচাপ ওনার কোলের কাজ ঘেঁষে দাঁড়ালো। উনি হাসি মুখে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর মাথার উপর হাত রেখে চোখ বুঝলেন। আমি দেখলাম ক্রমশ ওনার মুখের স্মিত ভাবটা মিলিয়ে যাচ্ছে, আর মুখে ফুটে উঠছে এক ভয় মেশানো অস্বস্তি। হঠাৎ খুব কাঁদতে শুরু করলেন, কিন্তু চোখ খুললেন না। কিছু পরে ওনার চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে নামতে লাগলো। আমরা উদ্বিগ্নভাবে ওনার দিকে চেয়ে আছি, অপেক্ষাতে আছি ওনার চোখ খোলার। এ যে কি অসম্ভব অস্বস্তি বলে বোঝানো যায় না। অবশেষে উনি চোখ খুললেন। আমার আর ধৈর্য ধরছে না। কি দেখলেন বলুন না? উনি মুখ খুললেন।
প্রথম কথা ওনার মুখ দিয়ে বেরোলো, ওর ডাক এসে গিয়েছে। আমি, সৌর, সৈকত মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু মানে বুঝলাম না কিছুই। সৈকত বলল, পিসিমা, পিসিমা কি বলছো? এর মানে কি? কি দেখলে? প্লিজ প্লিজ বলো। বাচ্চাটা যে কি মানসিক যন্ত্রণা ভোগ করছে গত কিছু মাস বা দিন, তা কল্পনার অতীত। আমি চিৎকার করে বললাম, প্লিজ আমাদের বলুন, এভাবে রয়ে শয়ে বলার মানে কি? আপনি বুঝতে পারছেন না যে প্রচন্ড মানসিক কষ্টে আছি আমরা? শান্ত হও মা, শান্ত হও। যা দেখলাম সেটা যে আমারও কল্পনার অতীত। কি দেখলেন? কোনো এক বিদেহী অতৃপ্ত এন্টিটি তোজোর সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে, আর সেই তোজোকে তার সাথে নিয়ে যেতে চায়, নিয়ে যাবেও। কি? আপনি কি কোনো সিনেমার গল্প শোনাচ্ছেন নাকি? যদি তাই হতো তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম। কিন্তু ওই যে বললাম, প্রিডেস্টাইন্ড লাইফ গ্রাফ, তোজোর আয়ুষ্কাল এতটুকুই ছিল। তবে যে এন্টিটিকে দেখলাম তার অভিসন্ধি অন্য। পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোজোকে সে নিয়ে যাবেই, আর বড় জোর কয়েকদিন। আপনি কি উন্মাদ, নাকি আমাদের উন্মাদ ভাবছেন? সৌরর গলার সুর চড়ে। উনি মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে বসেছিলেন। চোখ তুলতে দেখলাম চোখ দুটো লাল টক টক করছে, আর অঝোর ধারায় জল নামছে। বললেন, আমি সৈকতকে বলেছিলাম যে আমার কাছে বাচ্চাটাকে না আনতে, তোমরা শুনলে না। আমার ক্ষমতা আমার আশীর্বাদ নয়, বরং অভিশাপ। আমি যদি পারতাম আমার নিজের আয়ুর বিনিময়েও বাচ্চাটিকে বাঁচাতাম, কিন্তু তা সম্ভব নয়। বলেই উঠে দ্রুত পায়ে ঘরের ভেতর চলে গেলেন। সৈকত অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়েছিল, কি বলবে বুঝতে পারছিল না। আমরাও বাড়ি থেকে বেরিয়ে এলাম। সৈকতের সাথে আর যোগাযোগ রাখিনি আমরা। এরপর 2 সপ্তাহ পাগলের মতো মন্দির, তান্ত্রিক, পুজো, তাবিজ, কবজ, হোম, যজ্ঞ কিচ্ছু বাকি রাখিনি। বোধ, জ্ঞান, বিজ্ঞান, মনস্কতা, শিক্ষা সব জলাঞ্জলি দিয়ে শুধু দৌড়ে ফিরেছি। পুজো দিন দিন আরো মনমরা হয়ে যাচ্ছিল। সারাটা দিন ওকে বুকের কাছে আঁকড়ে ধরে রাখতাম। সৌরও অফিস থেকে ছুটি নিয়েছে। আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের এত বড় ক্ষতি হবে কেন? তোজো হঠাৎ একদিন বলল, জানো মাম, কাল না আমি ওর মুখ দেখেছি। কি? খুব পচা দেখতে। একটা আন্টি, মুখটা কালো, চুলগুলো এত লম্বা। বলল, আমার সাথে চলো, আমি তোমার নতুন মাম। ও এখানে আছে? ওই যে ওখানে দাঁড়িয়ে। তোজোর আঙ্গুল আমার ঠিক পেছনের দিকে নির্দেশ করছে। ওদিকে ব্যালকনির রেলিং। আমাদের ফ্ল্যাটটা 5 তলায়, তাই বস্তুত ওদিকটা ফাঁকা, শূন্য। তাহলে কি করে? বুঝলাম একটা ঠান্ডা ভয় পোকার মতো ঘাড় থেকে শির দ্বারা বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এক ঝটকায় পেছন ফিরে দেখলাম সব ফাঁকা। তোজো কই? কেউ নেই তো। তুমি মামের সাথে দুষ্টু করছো? না মাম, ও আমাকে রোজ রাতে ডাকে। আমি তোমাকে ছেড়ে যাব না মাম। ও বলেছে আমার পর পাপাকেও ডেকে নিয়ে নেবে। তারপর আমি, পাপা আর ওই আন্টি মজা করে থাকবো। আমার অনুভূতিগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে। গা গুলে উঠলো, সাথে মাথাটাও। রাত তখন অনেক। মাম, ধরভর করে উঠে বসলাম। তুমি আবার একা বেড থেকে নেমেছো? বারণ করেছি না? আমার আর ভয় করছে না মাম। টাটা। টাটা মানে? আমি তো চলে যাচ্ছি, তাই টাটা বলতে এলাম মাম। তোজো বলে চিৎকার করে উঠে বসি। রাত 3:30 বাজে। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল।
জামাটা ঘেমে ভিজে গেছে আমার। তোজোর ঘুমন্ত মুখটা কি শান্ত আর মিষ্টি লাগছে। কোঁকড়া চুলগুলো কপাল থেকে সরিয়ে হাত বুলিয়ে দিলাম, গালে একটা ছোট্ট চুমু দিলাম। কিন্তু এ কি, ওর নিঃশ্বাসের শব্দ নেই কেন? বুকের ওঠানামাটাও নেই। আতঙ্কিত হয়ে সৌরকে ডেকে তুলি। ও তোজোর হাত পায়ের নিচটা জোরে জোরে ঘষে দেয়, তবুও কিচ্ছু হয় না। আমাদের নিচের ফ্ল্যাটে সুবিনয়দা থাকেন, উনি ডাক্তার। সৌর ওনাকে ডেকে আনে। উনি এসে জানান তোজো নেই। প্রায় 2-3 ঘন্টা আগেই সব শেষ হয়ে গেছে। আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল হঠাৎ। আমার চোখ খুলেছিল হসপিটালের বেডে প্রায় 2 দিন পরে। সৌর হাতটা ধরে বসেছিল পাথরের মতো, কাঁদেনি এক ফোঁটাও। আমাদের পরিবার বলতে তেমন কেউ নেই। আমার বাবা মা অনেক আগেই, আর সৌর অনাথ আশ্রমে বড় হয়েছে ওর বাবার মৃত্যুর পর। আমাদের আলাপ হয়েছিল অফিসে। প্রেম, বিয়ে, তোজো সবকিছু ঘটেছিল নিখুঁত সিনেমার মতো। কিন্তু এত তাড়াতাড়ি যে সব শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। আমাদের পৃথিবী থেমে গেছিল। সৈকতের পিসিমণির কথাটাই কি ঠিক হলো অবশেষে? এত তাবিজ, কবজ, পুজো সব বৃথা হলো। কিন্তু আমি কেন? আমরাই কেন? সপ্তাহখানেক কেটে গেছে। সৌর কাজে ডুবিয়ে দিয়েছে নিজেকে সব ভোলার জন্য। আবার সেই আঁশটে গন্ধটা আমাকে ঘিরে ধরেছে। সেই অ্যাক্সিডেন্টের পর কিছুদিন এই গন্ধ আমাকে পাগল করে দিয়েছিল, আবার ফিরে এসেছে। এটা কি কোনো অশনি সংকেত? তোজোর বলা কথাটা মনে পড়ে গেল। আমার পাগল পাগল লাগছে, জানি না কি করব। রাতে সৌর হঠাৎ ঠেলে জাগিয়ে জিজ্ঞেস করলো, ডাকছো কেন? আমি ডাকিনি তো, ঘুমোচ্ছিলাম তো। আরে আমাকেই তো ডেকে তুললে আর নিজেই ঘুমিয়ে পড়লে। সত্যি তোমায় নিয়ে যে কি করি। বাকি রাত আমার ঘুম হলো না। তবে কি এবার সৌরর ডাক পড়ছে? না, যা করার আমাকেই করতে হবে। এভাবে আমি নিঃস্ব হতে পারবো না। পরের দিন রবিবার ছিল। সৈকতকে নিয়ে আবার কৃষ্ণনগর গেলাম। দেখলাম আমাদের দেখে এতটুকু বিচলিত হননি পিসিমা। বললেন, জানতাম আসবে, এসো মা। ওনার সাথে করা খারাপ ব্যবহার চাবুকের মতো আমারই পিঠে পড়ছে যেন। উনি আমার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরলেন কিছুক্ষণ। চোখ খুলে সৌরর দিকে তাকিয়ে বললেন, এবার তুমি এসো। ওর মাথায় হাত দিয়ে স্পর্শ করে থাকলেন কিছুক্ষণ। বললেন, ভবিতব্য একেই বলে, আর হিংসা মানুষকে মৃত্যুর পরও ছাড়ে না। বুঝলাম না। এরপর উনি যা বললেন সংক্ষেপে সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। বললেন, কিছু মাস আগে তোমাদের কি একটা অ্যাক্সিডেন্ট হয়? তোমাদের ক্ষতি হয়নি, কিন্তু অন্য কারো হয়েছিল। তারা মারা গেছিল, আর মৃত্যুর বেশ কিছুক্ষণ পর পর্যন্ত আত্মা তার শরীরের পাশেই থাকে। টান কাটাতে সময় লাগে। এমনই হয়েছিল সেদিন। মিঠির সাথে আক্ষরিক অর্থেই ফিজিক্যাল কন্ট্যাক্ট হয় তেমনই একটি এন্টিটি বডির। আমি চমকে উঠে বলি, হ্যাঁ, আমার পায়ের স্পর্শ লেগেছিল সেই মেয়েটির বডিতে। দেখেছিলাম বিভৎস তেতলে যাওয়া মুখটা। মা, সেও তোমাকে দেখেছিল। তোমার কোলের তোজোকে, তোমার গোছানো সংসারকে দেখেছিল। আর সেটা দেখেই তার কথা মাঝপথে থামিয়ে সৈকত বলে, পিসিমা, তাহলে এমন ডেড বডি তো অনেকেই ছোঁয়, সবার তো এমন হয় না। আমি ঠিক এই যুক্তিটা বুঝতে পারলাম না। ঠিক বলেছিস, কোনো যোগসূত্র না থাকলে এমনটা হয় না। আর সব মানুষ হিংসাপরায়ণ হয় না, তবে যারা হয় তারা মৃত্যুর পরও মৃত্যুতেই সব শেষ হয় না। এটা জানবি। তোমার মা ছোটবেলায় তোমাদের ছেড়ে চলে যান।
তারপর বাবাই তোমার সব ছিল, কিন্তু তিনিও গত হন আর তোমাকে পাঠানো হয় অনাথ আশ্রমে। অনেক বন্ধুর মধ্যে শিল্পীও ছিল। সৌরর মুখটা বিরক্তিতে ভরে ওঠে শিল্পীর নাম শুনে। পিসিমণি আবার বলা শুরু করেন, একসাথে বড় হলে, তারপর নিয়ম মেনে একদিন বেরিয়ে আসলে অনাথ আশ্রম থেকে, নিজের যোগ্যতায় লেখাপড়া শেষ করে চাকরি পেলে। শিল্পী তোমার কাছে কিছু ছিল না, কিন্তু তুমি ওর অনেকটা ছিলে। সেদিনের অ্যাক্সিডেন্টের ডেড বডিটা ওরই ছিল। ওই যে বললাম, মৃত্যুই শেষ নয় সব কিছুর। সৌর আর ওর সাজানো সংসার দেখে ওর হিংসে আবার জেগে ওঠে, আর ঠিক তখনই ভবিতব্যের লেখায় ও তোমার স্পর্শ পেয়ে যায়। বাকিটা আমি এতক্ষণ নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বললাম, তাহলে ও আমার তোজোকে কেন? সৌর বিড়বিড় করে নিজের মনে বলল, আমি বুঝেছি কেন। আমরা জিজ্ঞাসু দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে ও আবার বলল, পরদিন গাড়ির ব্যাপারে ইন্সপেক্টরের সাথে কথা বলতে গিয়ে জানতে পারি মৃতা মেয়েটি প্রেগনেন্ট ছিল। হয়তো তাই ওর টান ছিল তোজোর ওপর। ও যে আমার সন্তান। সৌরভ চোখ দুটো দিয়ে যেন আক্রোশ ফেটে পড়ছে। আমাদের যা জানার জানা হয়ে গেছে, আর এখন এটাও জানি, চাইলেও বিধিলিপি পরিবর্তন করতে পারবো না। আঁশটে গন্ধটা আরো বাড়ছে। দিনে দিনে আমি পাগল হয়ে যাচ্ছি। রোজ রাতে তোজো আমাকে ডাকে। ওর নতুন মাম নাকি খুব পচা। আজ সৌর অফিস যাওয়ার পর থেকেই শরীরটা ভালো লাগছে না। আজ গন্ধটা বড্ড বেশি। কিছু আগেই রান্নাঘরে একটা কালচে ধোঁয়ার অবয়ব দেখলাম। আমি ভয় পাই না। আমি তো তোজোকেও মাঝে মধ্যে ঘরের মধ্যে দৌড়ে যেতে দেখি, ওর ঘরে খেলা করতে দেখি। আমার বোধ, জীবন, বিশ্বাস সব যেন কেমন হয়ে গেছে। আর তার সাথে একটা অদ্ভুত জেদ চেপে ধরেছে। সৌরকে আমি হারাবো না, শিল্পীকে হারতেই হবে। কিন্তু কিভাবে? আজ ডোডোর কথা বড্ড মনে পড়ছে। আমি নিজেকে শেষ করে দিলে তো আমাকে আর সৌরকে হারানোর শোকটা পেতে হবে না। ওর নায় পাখাটা জড়িয়ে নিলাম, আর একটু অপেক্ষা, ব্যাস তারপরই। কিন্তু কি করে যেন সৌর এসে পড়ল। আমার তোজোর কাছে যাওয়া হলো না। খুব খুব বাজেভাবে সৌর আমাকে কথা শোনালো। ও ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছে। ওর কাছে গিয়েই ছোট্ট বাচ্চার মতো আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, মিঠি, মিঠি প্লিজ প্লিজ আমাকে একা করে দিও না। আজ আমি শিল্পীর খোঁজ নিয়ে এলাম। ওর লোভ, হিংসা আর নীচ মানসিকতা ওর মৃত্যুর পরও থেকে গেছে। তুমি জানো ওই ছেলেটার সাথে ও সেদিন পালাচ্ছিল ওর স্বামীকে খুন করে। আমি আঁতকে উঠি। তবে চিন্তা করো না মিঠি, ওর জন্মের মতো শান্তির ব্যবস্থা আমি করছি। রাতে সৌর খাওয়া মিটিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আমি তোজোর ঘরে গিয়ে ওর জিনিসপত্র, খেলনাগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম। আমি স্পষ্ট বুঝলাম পেছন থেকে যেন গলা জড়িয়ে ধরেছে ও। আমি ওর গায়ের গন্ধটা পেলাম, যেন কানের কাছে বলল, মাম, আমাকে তোমাদের কাছে ফিরিয়ে নাও। কাঁদতে কাঁদতে কখন ওর খাটেই ঘুমিয়ে পড়েছি জানি না। প্রচন্ড একটা চাপে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে যা দেখলাম তাতে আমার শরীর পাথর হয়ে গেল। আমার মুখের খুব কাছে একটা ধোঁয়াটে মুখ, যার অর্ধেকটা জাস্ট নেই। শিল্পী। আমার দম আটকে আসছে। সৌরকে ডাকতে চাইছি কিন্তু পারছি না। একটা পচা দুর্গন্ধ আমার গলা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিতে থাকি। চাপটা একটু কমে। আমি উঠে দৌড়ে আমাদের ঘরে সৌরর কাছে যেতে চাই, কিন্তু একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে ধরে। গলা দিয়ে এক ফোঁটা স্বর বের হচ্ছে না। কি করব বুঝতে পারছি না। হঠাৎই তোজোর একটা কাঠের ছোট্ট চেয়ার সামনে পাই, তাকেই পা দিয়ে সজোরে লাথি মারি।
বেশ জোরে শব্দ করে চেয়ারটা গড়িয়ে যায় আমাদের ঘরে। সৌর ওই শব্দে জেগে ওঠে, ঘুম চোখে আমাকে পাশে খোঁজে। আমি আপ্রাণ চেষ্টা করছি ওকে ডাকতে, কিন্তু আমি যেন আমার স্বর হারিয়েছি। কয়েক সেকেন্ড পরেই সৌর বোঝে আমি এই ঘরে। ও দৌড়ে আসতে যাওয়া মাত্রই ঠিক সেদিনের মতোই দরজাটা সপাটে বন্ধ হয়ে যায়, আর সাথে সাথে বাড়ির সব আলো নিভে যায়। আমি পাশের ঘরে থেকে সৌরর আওয়াজ পাচ্ছি, তবে ও আমাকে ডাকছে না, ভীত গলায় অন্য কারোর সাথে কথা বলছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঘরের দুটো দরজাই বন্ধ। হা ঈশ্বর! ওদিকে সৌরর তীব্র আর্তনাদ আমার নাম ধরে। তবে কি শিল্পী এবারেও? না, এ হতে পারে না। আমি পাগলের মতো দরজা ধাক্কাতে থাকি। হঠাৎ হাতের উপর ঠান্ডা স্পর্শ। তোজো, তুমি এসেছো? মাম, আমাকে তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে যাও। এই জায়গাটা ভালো না, পাপাকে এখানে আসতে দিও না। মনের সব হারানো জোর ফিরে পেলাম। সত্যি তো, আমি হারবো কেন? আমাকে জিততেই হবে। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে থাকলাম। হঠাৎ দরজাটা খুলে যায়, সাথে সাথে শুনলাম সৌর আমার নাম নিয়ে আর্তনাদ করে উঠল। ব্যালকনি থেকে আওয়াজটা আসছে। দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস থেমে গেছে। সৌরর শরীরটা পড়ে যাচ্ছে রেলিংয়ের ওই দিকে, ওর যেন কোনো সার নেই। আমি প্রায় ঝাঁপিয়ে পড়ে ওকে ধরতে যাই, কিন্তু ততক্ষণে ওর শরীরের বেশিটাই রেলিংয়ের ওপারে। তবুও আমার সবটা শক্তি দিয়ে ওর ডান হাতটা ধরে ফেলি। চিৎকার করে ওকে ডাকছি, কিন্তু ও যেন গাঢ় ঘুমে আচ্ছন্ন। আমার হাতের ক্ষমতা শেষ। ওর মতো একটা লম্বা চওড়া মানুষকে আমার পক্ষে কতক্ষণই বা ধরে রাখা সম্ভব? আবার সেই আঁশটে গন্ধ। রেলিংয়ের ওপারে শূন্যে এক তাল কালচে ধোয়া, আর তার মধ্যে ধকধক করে চলছে একটা উজ্জ্বল লাল চোখ। সে চোখে আমার জন্য এক পৃথিবী ঘৃণা। দাঁতে দাঁত চেপে বললাম, সৌর আমার, আমি হারবো না। কিন্তু ওকে তুলবো কিভাবে জানি না। আমার ক্ষমতা শেষ হয়ে আসছে, ওর জ্ঞানও ফিরছে না। এত চেঁচামেচিতেও কেন জানি না ওয়াচম্যানটাও আসছে না। প্রাণপণে ঈশ্বরকে স্মরণ করছি। ওদিকে আকাশে হালকা আলো ধরতে শুরু করেছে। হাতটা অবশ হয়ে যাচ্ছে। শিল্পী শিকারীর মতো অপেক্ষা করছে। আমার সব চেতনা আচ্ছন্ন হয়ে আসছে। তবে কি হেরে গেলাম? মাথা ঘুরছে। হাতের মুঠি ঢিলে হয়ে যাওয়ার মুহূর্তে একটা ঝটকা অনুভব করলাম। হঠাৎ করে সৌরর জ্ঞান ফিরে এসছে। নিজেকে শূন্যে দেখে চমকে উঠে যাওয়ার ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে বীভৎস এক শব্দ করে শিল্পীর প্রেতচ্ছায়া যেন বাতাসে মিলিয়ে গেল। অতি কষ্টে সৌর উপরে উঠে আসে, আর সেই সময় ওর ফোন বেজে ওঠে। হ্যাঁ বলো। না না, আমি আর মিছি ভালোই আছি, সুস্থ আছি। তোর কাজ শেষ ওদিকে? হ্যাঁ হ্যাঁ, কাজ যে ঠিকঠাক মিটেই গেছে তা তো বুঝতেই পেরেছি। আমি কিছুই বুঝতে পারছি না। ও সেটা বুঝে বলল, সৈকতের এক চেনা মানুষ আছেন কাশিতে, ও তাকে শিল্পীর নামে পিণ্ডদান করতে বলে। কেননা ওই অ্যাক্সিডেন্টের পর ওদের ঠিকমতো পারলৌকিক হয়নি। আমি কাল সন্ধ্যাবেলা বলেছিলাম ওর জন্মের মতো শান্তির ব্যবস্থা করছি, এটাই আর কি। ও তাই সারা রাত এত চেষ্টা করছিল তোমাকে, আর ভোরবেলা পিণ্ডদান হওয়া মাত্রই তোমার জ্ঞান ফেরে? আরো ঠিক ধরেছ মিঠি। সেদিনই সৈকতকে নিয়ে পিসিমার কাছে যাই। উনি বলেন, আর ভয় নেই, সব খারাপ কেটে গেছে। কিন্তু পিসিমণি, আমার তোজো যে হারিয়ে গেল, তখন পিণ্ডদান করলে আজ আমার ছেলেটা। মা, ওই যে বললাম সবার বিধিলিপি আগের থেকে ঠিক থাকে। তোজোরও ছিল, তবে ও তোমাকে বলেছে না ওকে ফিরিয়ে আনতে? ও তো ফিরছে তোমার কোলে খুব তাড়াতাড়ি, তুমি জানো তো? সৌর অবাক হয়ে তাকায়। সত্যি তো, গত কয়দিনে জীবনে যে ঝড় বয়ে গেছে তাতে এত বড় খবরটা সৌরকে দেওয়াই হয়নি। সৌরর চোখে জল। তবে এটা দুঃখের না, তোজোকে ফিরে পাওয়ার আনন্দে।
এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প, লেখিকা সুপর্ণা নাথের কলমে ডাক। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পে মিঠির চরিত্রে ছিলেন এখন গল্প থেকে বর্ষা, সৌরর চরিত্রে ছিলেন শিলিগুড়ি সাসপেন্স থেকে অভিজিৎ, অনি, মিস্টার রায় এবং দাসবাবুর চরিত্রে ছিলেন রমাকান্ত, ইন্সপেক্টর সেনের চরিত্রে ছিলেন মিস্ট্রি স্টোরিজ থেকে পার্থ, তোজোর চরিত্রে ছিলেন নিলয়, পিসিমণির চরিত্রে ছিলেন অমৃতা এবং সৈকতের চরিত্রে ছিলেন মিডনাইট স্টোরিজ থেকে আমি সৌভিক। গল্পের নির্দেশনা, শব্দ সংযোজন এবং আবহ পরিকল্পনায় ছিলেন রমাকান্ত। নাট্য রূপান্তরে ছিলেন ডক্টর সৌরভ এবং প্রচ্ছদ নির্মাণে আমি সৌভিক। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অব্যক্ত অডিও স্টোরিজ এবং আমাদের সহকারী চ্যানেলগুলিকে। লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। খুব শীঘ্রই ফিরব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে।